সকাল থেকে বৃষ্টি না হলেও উজানের ঢলে বিভিন্ন জেলায় নদ নদীর পানি বেড়েই চলেছে। ফলে হাওরে পানি বেড়ে ফসলের ক্ষতি হওয়ার পাশাপাশি নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। এদিকে কয়েকদিন পর রোদ দেখা দেয়ায় ভেজা ধান শুকানোর চেষ্টা করছেন কৃষকরা। টানা কয়েকদিনের বৃষ্টি ও উজানের ঢলে সুনামগঞ্জের বিভিন্ন হাওরে তলিয়ে গেছে প্রায় ১৩,০০০ হেক্টর জমির ধান। বৃহস্পতিবার সকালে রোদ ওঠায় বেড়েছে কাটা ধান শুকানোর ব্যস্ততা। তলিয়ে যাওয়া ধানও যতটুকু পারা যায় কেটে তোলার চেষ্টা চালাচ্ছেন কৃষক। আমলা টামলাও পাওয়া যায় না, 700, 800, 900 টাকা রোজ হয়। ওই বাচ্চা হলতে পারলে কুটে খাইটা তুললালো আর কি। কিছু খাসা কিছু ফাঁকনা নাই খামলা 800 টাকা 1000 টাকা রোজ খামলা আনা লাগে। কেমনে কিতা করা যায়? যে ধানগুলো কৃষক ইতিপূর্বে কেটেছে সেই ধানগুলো আমরা কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি যাতে কোনো উঁচু জায়গায় বা বারান্দায় বা বাসা বাড়িতে যাতে অন্তত মেলে রাখে ধানগুলোকে এবং একটা ফ্যানের ব্যবস্থা করে। মৌলভীবাজারে তলিয়ে গেছে হাওরের ১১৫০ হেক্টর জমির ধান। বৃষ্টি না থাকলেও উজানের ঢল থাকায় বিভিন্ন হাওরে পানি বেড়েই চলেছে। 4 কেয়ার জায়গা কাজ করছিলাম ঋণ করিয়া, অন্ত 1 কেয়ার তুলছিলাম আর 3 কেয়ার পানির নিচে গিয়া দড়ি দিয়ে টানি অর্ধেক পরের অর্ধেক তুলটা মাইছে। হবিগঞ্জের খোয়াই নদীর বাঁধ ভেঙে বানিয়াচংয়ের সুজাতপুর হাওরের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। কিশোরগঞ্জের হাওরে তলিয়েছে ৪,৫০০ হেক্টর জমির পাকা বোরো ধান। উজানের ঢলের কারণে ফসলের ক্ষতির পরিমাণ আরও বাড়ার শঙ্কায় কৃষি বিভাগ। পুরা জমিনটা গেছে তলে, মানে খোরাকটা তুলতে পারছি না। দিকে শুকাই দেয় না, রোদ নাই, ও তো ফসল আছে সার ধান। আমাদের উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তা এবং জেলা পর্যায়ের কর্মকর্তারা প্রতিনিয়ত মাঠ পরিদর্শন করছি, পর্যবেক্ষণ করছি এবং ক্ষতিগ্রস্ত জমি এবং কৃষকের তালিকা আমরা প্রণয়ন করছি। নেত্রকোনায় দ্রুত ধান কাটতে অন্য জেলা ৬,০০০ কৃষি শ্রমিক পাঠানোর জন্য ঢাকায় চিঠি দিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আমাদের ধানটা ঘরে তুলতে পারি এবং দ্রুততার সাথে, এবং এজন্য আমরা কিন্তু আমাদের যে শ্রমিক আছে পাশাপাশি আমরা আমাদের এই জেলার জন্য আমরা প্রায় ৬,০০০ আমাদের শ্রমিকরা আমরা চাহিদা দিয়েছি। নেত্রকোনার প্রশাসন হাওরের ৯,০০০ হেক্টর জমির ধান তলিয়ে যাওয়ার কথা বললেও জমির পরিমাণ আরও অনেক বেশি দাবি কৃষকদের। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ভারী বৃষ্টির কারণে বন্যা পরিস্থিতির অবনতি সহ ফসলের ক্ষতি বাড়তে পারে। নেত্রকোনা ও হবিগঞ্জে এখনও বিপদসীমার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। সুরমা ও কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পেয়ে সিলেট ও সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। আগামী ২৪ ঘন্টায় সারা দেশে বজ্রসহ ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। বর্ষার আগেই প্রাক মৌসুমি বন্যার মূল কারণ উজানের ঢল আর ভারী বৃষ্টি। মৌলভীবাজার হবিগঞ্জের খোয়াইয়ের পানি বেড়ে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। মৌলভীবাজারের বন্যা পরিস্থিতির উন্নতি হলেও নেত্রকোনা ও হবিগঞ্জে নদ নদীর পানি এখনও বিপদসীমার উপরে। সিলেট ও সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। হবিগঞ্জের সুতাং নদী আর নেত্রকোনায় আমার সোমেশ্বরী, ভোগাইকংশ এবং মগরা নদীর বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিক থেকে তার মানে আমাদের মৌলভীবাজার পার হয়ে গেল। এখনটা এই পানিটা অগ্রসর হয়ে আমাদের আগামীতে সুরমা কুশিয়ারা নদীতে পানি বৃদ্ধির একটা আশঙ্কা রয়েছে, যেটা বিপদসীমা অতিক্রম করতে পারে। এতে করে সিলেট এবং সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে। স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টির কারণে বন্যা পরিস্থিতির অবনতি সহ ফসলের ক্ষতি বৃদ্ধির শঙ্কা রয়েছে। স্বাভাবিকের থেকে একটু অস্বাভাবিক বৃষ্টিপাত বেশি, যার কারণে আমার বন্যা পরিস্থিতি আরও খারাপ হতে পারে। যদি কোনোভাবে ড্রাই স্পেল পাওয়া যায় সেক্ষেত্রে হয়তো কৃষকরা উদ্যোগ গ্রহণ করতে পারে ফসল কাটার বিষয়ে। তো আলটিমেটলি এটা ক্ষতির পর্যায়ে পড়েছে। এদিকে বৃহস্পতিবার থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারা দেশে বজ্রসহ ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। ঢাকার আকাশ আংশিক মেঘলা এবং অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আগামীকাল পরশুও বৃষ্টি হবে, তবে আগের তুলনায় বৃষ্টি একটু কম হবে। গত 2 দিনে যেরকম বৃষ্টি হয়েছে মোটামুটি, কিন্তু এখন যেহেতু আপনার একটা সিস্টেম রয়েছে এই কারণে পুরোপুরি ক্লিয়ার হবে না। দেখা যাচ্ছে 8টা ডিভিশনে আপনার দিনের ভিতরে 1বার বা 2বার বৃষ্টি হবে। আর যেহেতু আপনার যদি এটা বর্ষাকাল না, তো যে টানা বৃষ্টিতে সেরকম না। বৃষ্টি চলবে আগামী ৩ বা ৪ মে পর্যন্ত। মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে আবারও তাপমাত্রা বেড়ে ৩৬ ডিগ্রি সেলসিয়াস ছাড়াতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। শিকদার মেহেদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার ঢাকায় আয়োজিত সমাবেশে যোগ দেবেন তারেক রহমান। কাল নয়াপল্টনে মে দিবসের সমাবেশে তিনি দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি। নেতারা বলেন, সমাবেশে লাখো শ্রমিক জনতার ঢল নামবে। মহান মে দিবস উপলক্ষে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শ্রমিক সমাবেশের আয়োজন করেছে জাতীয়তাবাদী শ্রমিক দল। চলছে সমাবেশের শেষ মুহূর্তের প্রস্তুতি। মে ডে আমাদের কাছে আসে শ্রমিক শ্রেণীর জাগরণের একটা দাওয়াত নিয়ে। সমাবেশ উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি ও শ্রমিক দল। এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, সমাবেশে লাখো শ্রমিক জনতার ঢল নামবে। ন্যায়ের জন্য, সত্যের জন্য নিজের জীবনকে যে উৎসর্গ করা যায়, করতে পারে, সেটারও একটা বড় দৃষ্টান্ত হচ্ছে মে দিবসের সেদিনের যে আত্মদান শ্রমিক নেতাদের। শ্রমিক সমাবেশ এর যে ঢল, যে র্যালি নামবে, এটা হবে অভূতপূর্ব। শ্রমিক নেতা নজরুল ইসলাম খান জানান, সমাবেশে দিক নির্দেশনামূলক এবং রাজনৈতিক বিভিন্ন ইস্যুতে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একটা গণতান্ত্রিক পরিবেশে একটা গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে, তখন আমরা এই মহান মে দিবস পালন করতে যাচ্ছি। এই সমাবেশে বর্তমান শ্রম উপস্থিতি এবং সমসাময়িক জাতীয় রাজনীতি নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন সমাবেশের প্রধান অতিথি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। শুক্রবার বেলা ৩টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হবে সমাবেশ। শ্রমিক দলের পাশাপাশি যোগ দেবেন ঢাকাসহ আশপাশের জেলার বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করা গেলে দেশকে আরো দ্রুত এগিয়ে নেওয়া সম্ভব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সমাপনী বক্তব্যে এই কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি বলেন, দেশ ও জনগণের স্বার্থে 1 মাস সংসদে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করতে হয়েছে। নারীদের জন্য স্নাতক পর্যন্ত শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। এ সময় গত 2 মাসে নেওয়া বিএনপি সরকারের নানা পদক্ষেপের কথা তুলে ধরে বলেন, বাজেটের 5% শিক্ষায় ও জিডিপির বড় অংশ স্বাস্থ্য খাতে ব্যয়ের সিদ্ধান্ত হয়েছে। সরকার দেশের মানুষের কাছে জবাবদিহিতা নিশ্চিত করতে চায়, তাই চট্টগ্রামের জলাবদ্ধতা দ্রুত নিরসন করা হবে বলে জানান সংসদ নেতা। এ সময় দেশ পরিচালনায় বিরোধী দলের সহযোগিতা চেয়ে তাদের জন্য এখনো ডেপুটি স্পিকারের পদের প্রস্তাবটি খোলা রয়েছে বলেও জানান তারেক রহমান। তার পরিপ্রেক্ষিতে আমি যেই কথাগুলো বলছি, নিশ্চয়ই সবাই বুঝতে পারছেন, আমাদের টোটাল বাজেটের প্রায় 5% আমরা শিক্ষা খাতে রাখতে চাই। একই সাথে মাননীয় স্পিকার, স্বাস্থ্যের কথা এসেছে। এখানে আমার দলের সংসদ সদস্য, বিরোধী দলের সংসদ সদস্য, বহু সংসদ সদস্য বিভিন্ন সময় উল্লেখ করেছেন যে তাদের এলাকায় যে হাসপাতাল আছে, হয়তো একটি বিল্ডিং আছে মাত্র, কিন্তু সেই বিল্ডিংয়ে হয়তো সঠিক ওষুধ নাই, সঠিক যন্ত্রপাতি নাই, সঠিকভাবে ডাক্তার নেই। মাননীয় স্পিকার, সেজন্যই আমরা ঠিক করেছি যে আমরা জিডিপির একটি বড় অংশ শিক্ষা এবং আমাদের স্বাস্থ্য খাতে আমরা ব্যয় করব। গণভোটের রায় বাস্তবায়নের 7 বিভাগে সমাবেশের ঘোষণা দিয়েছে 11 দলীয় জোট। একই সঙ্গে চলমান বিভিন্ন ইস্যুতে 3 মাসের ধারাবাহিক কর্মসূচি করবে জামায়াত নেতৃত্বাধীন জোটটি। 2 মে থেকে শুরু চলবে 25 জুলাই পর্যন্ত। দুপুরে রাজধানীর মগবাজারে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান 11 দলের সমন্বয়ক ডক্টর হামিদুর রহমান আজাদ। গণভোটের রায়ে সংবিধান সংস্কার পরিষদে শপথ নিতে সরকারকে বাধ্য করতে কর্মসূচি চালিয়ে যাচ্ছে 11 দলীয় জোট। এর ধারাবাহিকতায় 3য় দফায় আন্দোলনের কর্মসূচি নির্ধারণে রাজধানীর মগবাজারে জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠকে বসে 11 দলের লিয়াজো কমিটি। প্রায় 2 ঘন্টার বৈঠক শেষে ব্রিফিং করেন 11 দলের সমন্বয়ক ও জামায়াতের সেক্রেটারি জেনারেল ডক্টর হামিদুর রহমান আজাদ। 7টি বিভাগে ভিন্ন ভিন্ন তারিখে সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছি, যা আজকে এখানে ঘোষণা হচ্ছে। সরকারের সমালোচনা করে এই জামায়াত নেতা বলেন, ছলচাতুরির মাধ্যমে সংসদে সংবিধান সংশোধনীর বিল উত্থাপনের চেষ্টা করছে সরকার। আমাদের মূল যে দাবিটা আছে, গণভোটের গণরায় বাস্তবায়ন এবং জনদুর্ভোগ নিরসন, জ্বালানি সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি। এ সময় এনসিপির মুখপাত্র আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া বলেন, জনগণকে সঙ্গে নিয়ে গণভোটের রায় বাস্তবায়নে সরকারকে বাধ্য করবেন তারা।
বিভাগীয় সমাবেশের মাধ্যমে গণভোটের গণরায় বাস্তবায়নের পক্ষে জনমত গঠন এবং আমাদের যে রাজপথের আন্দোলন সেটা চলমান থাকবে। সামনের দিনে আমরা বিশ্বাস করি যে একই সাথে সংসদে আমাদের প্রতিনিধিদের কণ্ঠ এবং রাজপথে আমাদের আন্দোলন জনগণকে সাথে নিয়ে আরও বেগবান হবে এবং এক্ষেত্রে আমরা সারা দেশবাসীর সমর্থন, সহযোগিতা এবং অংশগ্রহণ প্রত্যাশা করছি এবং কামনা করছি। 7টি বিভাগে বিক্ষোভ সমাবেশের পর অক্টোবরে ঢাকায় মহাসমাবেশ করতে চায় 11 দলীয় জোট। রাহিনুল ইসলাম রিঙ্কু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মানবতা বিরোধী অপরাধে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী কামরুল ইসলাম ও রাশেদ খান মেননের বিচার শুরু হচ্ছে। বৃহস্পতিবার তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে ট্রাইব্যুনাল। একই সঙ্গে বেসরকারি হাসপাতালে কামরুল ইসলামের চিকিৎসার অনুমতি বাতিল করা হয়েছে। দাখিল করা মেডিকেল রিপোর্ট নিয়ে সন্দেহ হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইনজীবীদের কাছে এ ব্যাপারে ব্যাখ্যাও চেয়েছে ট্রাইব্যুনাল। জুলাই অভ্যুত্থানে রাজধানীর বাড্ডায় 23 জনকে হত্যা ও 14 দলের বৈঠকে কারফিউ জারির সিদ্ধান্ত নিয়ে ছাত্র জনতাকে হত্যাসহ 3 অভিযোগে সাবেক মন্ত্রী কামরুল ইসলাম ও রাশেদ খান মেননের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়েছে। 9 মে সূচনা বক্তব্যের মধ্য দিয়ে শুরু হবে সাক্ষ্য গ্রহণ। বৃহস্পতিবার ট্রাইব্যুনাল 1 এ আদেশ দেওয়ার সময় কামরুল ইসলামকে বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিতে দেয়া আগের আদেশ বাতিল করে। চিফ প্রসিকিউটর জানান, কয়েকদিন আগে বিএমইউ এর বদলে এভারকেয়ারে চিকিৎসা নেওয়ার জন্য আবেদন করেন সাবেক এই মন্ত্রী। তবে আবেদনের সাথে যুক্ত করা ব্যবস্থাপত্র নিয়ে সন্দেহ হওয়ায় আদেশ পুনর্বিবেচনার আবেদন করে রাষ্ট্রপক্ষ। জেল হাজতে থেকে তিনি কেরানীগঞ্জে কি করে চিকিৎসা নিলেন, জেল হাজতে থেকে তিনি কি করে সিঙ্গাপুরে চিকিৎসা নিলেন, 15/2/26 তারিখে যে ডাক্তারটা যে কাগজটা দিয়েছে সেটা দেখা যাচ্ছে ওনার নির্বাচনী এলাকা কামরাঙ্গীরচরের একটা প্রত্যন্ত অঞ্চলের জনৈক আমিন আনোয়ার নামে এক ডাক্তারের একটা ডায়াগনস্টিক সেন্টারের ডাক্তারের একটা রিপোর্ট। শব্দটা লেখা আছে গ্যাস্ট্রিক ক্যান্সার। তো গ্যাস্ট্রিক ক্যান্সার বলে এরকম কোনো রোগের নাম আমরা কখনো শুনেছি বলে মনে হয় না। তবে কামরুলের আইনজীবীরা জানান, তারা কোনো মিথ্যা রিপোর্ট দাখিল করেননি। তার বিভিন্ন পরীক্ষার রিপোর্ট সিঙ্গাপুরে পাঠালে সেখানকার চিকিৎসক এবং কামরাঙ্গীরচরের এক চিকিৎসক রোগের বর্ণনা লিখে দেন। না, আমরা কোনো ভুয়া কাগজ দেই নাই এবং আমরা যে দেই নাই কোনো ভুয়া কাগজ, এই জন্য গভর্নমেন্ট আমাদের প্ল্যানেট ট্রাইব্যুনাল আমাদের 15 দিন সময় দিয়েছে। আমরা যেই অর্ডারের বেসিসে, নিম্ন আদালতের যে অর্ডারের বেসিসে আমরা ট্রিটমেন্ট করতে চেয়েছিলাম, ওই অর্ডারটা আমরা কোর্টে সাবমিট করবো এবং আমরা যে কোনো পেপার দিই আমাদের পক্ষে যা যা আছে আমরা দিয়ে দিব। রাষ্ট্রপক্ষের দাবি, নিজেদের মতো মেডিকেল রিপোর্ট দাখিল করে এবং বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়ে বিশেষ সুবিধা নেয়ার অসৎ উদ্দেশ্য ছিল কামরুল ইসলামের। ফ্রড প্র্যাকটিস এই কারণে যে তিনি অসুস্থতার ভান করে পিজি হাসপাতালের পরিবর্তে এভারকেয়ার হসপিটালে যাওয়া। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অযোগ্য সংস্থার হাতে চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসন প্রকল্পের ভার পড়ায় পরিস্থিতির উন্নতি হচ্ছে না বলে মন্তব্য করেছেন এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম। দুপুরে প্রকল্পের কার্যক্রম দেখতে গিয়ে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএর কার্যক্রম নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি। এ অবস্থায় সেবা সংস্থাগুলোর সমন্বয়হীনতা দূর করে জবাবদিহি নিশ্চিতে বিশেষ কমিটি গঠনের উদ্যোগ নিয়েছে মন্ত্রণালয়। কথা ছিল একসঙ্গে ঘুরে দেখবেন চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা পরিস্থিতি। তবে বৃহস্পতিবার সকালে প্রথম দেখাতেই উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান নুরুল করিমের উপর ক্ষোভ প্রকাশ করলেন এলজিআরডি প্রতিমন্ত্রী। পরে কাজের অগ্রগতি দেখতে বিভিন্ন জায়গায় যান প্রতিমন্ত্রী। সিডিএ, সিটি কর্পোরেশন ও পানি উন্নয়ন বোর্ডের প্রায় 14,000 কোটি টাকার 4টি প্রকল্পের অন্তত 85% শেষ হওয়ার পরও কেন সংকট হচ্ছে সে বিষয়ে জানতে চান সংশ্লিষ্টদের কাছে। এ সময় জলাবদ্ধতা নিরসনে সবচেয়ে বড় প্রকল্পের বাস্তবায়নকারী সংস্থা হিসেবে সিডিএ উপযুক্ত নয় বলে মন্তব্য করেন তিনি। এত বড় একটি প্রকল্প বাস্তবায়নের যে সক্ষমতা সেটা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ নাই এবং সেই কারণে আমি মনে করি যে এই 36টা খালের প্রকল্প চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষকে একসঙ্গে দেওয়া ঠিক হয়নি। এটা সিটি কর্পোরেশন এবং উন্নয়ন কর্তৃপক্ষকে ভাগ করে দেওয়া উচিত ছিল। চট্টগ্রাম শহরের সেবা সংস্থাগুলোর কাজের সমন্বয়ের জন্য মেয়রের নেতৃত্বে বিশেষ কমিটি গঠনের উদ্যোগ নিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। সব সার্ভিস ওরিয়েন্টেড অর্গানাইজেশন একই ছাতার নিচে বসে ইনশাল্লাহ যে কোনো সমস্যা আমরা সমাধান করার জন্য সর্বাত্মকভাবে আমরা চেষ্টা চালিয়ে যাব এবং গতবার যেভাবে 60% আমরা জলাবদ্ধতা কমিয়ে দিয়েছি, আবারও আমরা আপনাদের আশাবাদ ব্যক্ত করছি ইনশাল্লাহ আগামী যে বর্ষাকাল আমরা মনে করছি সেটা 5 মাস থাকুক 6 মাস থাকুক, সেটাতে জলাবদ্ধতা কমিয়ে দেওয়ার জন্য 70 থেকে 80% ইনশাল্লাহ আমরা চেষ্টা।
এদিকে জলাবদ্ধতা বা সেবা কার্যক্রমে সিডিএর দক্ষতা ও কর্মকৌশল নিয়ে সাংবাদিকরা জানতে চাইলে আগের মতোই এড়িয়ে যান সংস্থাটির চেয়ারম্যান। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মধ্যপ্রাচ্যের অস্থিরতাকে কাজে লাগিয়ে অনেকটা চাপ সৃষ্টি করে সয়াবিন তেলের দাম বাড়িয়ে নিয়েছে বিক্রেতারা, আর দাম বাড়ানোর বিরূপ প্রভাব পড়েছে ভোক্তাদের ওপর। তাদের অভিযোগ, এমনিতেই বেশিরভাগ ভোগ্য পণ্যের দাম চড়া, তার উপর তেলের দাম বেড়ে যাওয়ায় হিমশিম খেতে হচ্ছে সংসার চালাতে গিয়ে। এদিকে অল্প হলেও নতুন দামের তেল আসতে শুরু করেছে বাজারে। ব্যবসায়ীরা বলছেন যে আজ রাতের মধ্যেই সরবরাহ বাড়বে। মূলত মধ্যপ্রাচ্যের অস্থিরতার পর থেকে বাজারে ভোজ্য তেলের সরবরাহ সংকট শুরু হয়। বোতলজাত তেলের সংকট হয় বেশি, এর সুযোগ নেয় বিক্রেতারা। দাম বাড়াতে সরকারের সঙ্গে কয়েকবার বৈঠক করে বিপণন প্রতিষ্ঠানগুলো। সবশেষ বুধবার বোতলের সয়াবিন তেলের দাম বাড়ে প্রতি লিটারে 4 টাকা। বোতলজাত সয়াবিন তেলের নতুন দাম নির্ধারণ করা হয় 199 টাকা লিটার, আর 5 লিটারের বোতল 975 টাকা। দাম বৃদ্ধির পর থেকে বাজারে সরবরাহ বাড়তে শুরু করেছে। ব্যবসায়ীরা বলছেন নতুন দামের তেলের বোতল দ্রুতই বাজারে আসবে, তবে পুরাতন তেলের বোতল আগের দামে বিক্রি হচ্ছে বলে দাবি তাদের। সরবরাহ আজকে একটু ভালো, কালকে পরশুদিন থেকে আজকে ভালো। আমরা এখন আগের রেটে তেল বেচতেছি 1 লিটার 195, 2 লিটার 390, 5 লিটার 955। ভোজ্য তেলের দাম বাড়ায় ক্ষোভ জানিয়েছেন ভোক্তারা। অভিযোগ, বাজার নিয়ন্ত্রণে সরকারি কোনো সংস্থা নজরদারি নেই। মধ্যবিত্ত আমাদের তো সমস্যা হবে, এখন তেল না হলেও তো বাড়তি দিয়েই কিনতে হবে, এছাড়া তো আর সরকার তো কোনো কিছু এখনো নিয়ন্ত্রণ আসতেছে না। তদারকি তো থাকলে তো এরকম হতো না, তদারকি তো নাই। আপনি দেখতে পাচ্ছেন, আপনারা তো মার্কেটে ঘুরছেন, কোথাও আছে মনিটরিং এর লোক? কোথাও নাই। এমন পরিস্থিতিতে ভোক্তাদের স্বার্থে সামগ্রিক পণ্যের বাজারে কার্যকর তদারকির তাগিদ ক্যাবের। দাম বাড়ানোর জন্য আপনার পায়তারা করে সাপ্লাই চেনটা কমিয়ে দিয়ে রাষ্ট্রকে জিম্মি করে এই যে দাম বাড়ানোর এই যে প্রক্রিয়া আমরা কয়েকবার থেকে দেখছি, এই জায়গাটায় তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া আমরা দেখছি। দেশে বছরে ভোজ্য তেলের চাহিদা প্রায় 30 লাখ টন। এর পুরোটাই নিয়ন্ত্রণ করে হাতে গোনা 6টি কোম্পানি। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নতুন টাকার সংকটের প্রভাব এখন সরাসরি পড়ছে সাধারণ মানুষের প্রতিদিনের লেনদেনে। বাজারে বাড়ছে ছেঁড়া ফাটা নোটের ব্যবহার, আর এসব নোট পরিবর্তন করতে গিয়ে বাণিজ্যিক ব্যাংকগুলোতে ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা। যদিও ব্যাংকাররা বলছেন যে নিয়ম মেনেই দেয়া হচ্ছে সেবা, তবে নিয়ন্ত্রক সংস্থা বলছে কোনো ব্যাংক গ্রাহক হয়রানি করলে ব্যবস্থা নেওয়া হবে। দেশজুড়ে নতুন নোটের সংকটের মধ্যেই বেড়েছে ছেঁড়াফাটা টাকার প্রচলন। দৈনন্দিন প্রয়োজনে অনেকেই এসব নোটে লেনদেন করলেও ব্যাংকে গিয়ে তা বদলানোর সময় ভোগান্তিতে পড়ছেন। প্রতিটি ছেঁড়াফাটা নোট বদলাতে এসে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে গ্রাহকদের। তাদের অভিযোগ, সব ধরনের নোট ব্যাংকগুলো সহজে পরিবর্তন করছে না। নানা নিয়ম নীতি, অসহযোগিতার কারণে ভোগান্তি আরও বাড়ছে। চেঞ্জ করতে গেলে অনেক সময় বিরক্ত লাগে যে না আসি এখানে, তারপরও আবার আসা হয়, কিন্তু কী করবো টাকাটা নিয়ে। 550 টাকা আনছিলাম, 350 টাকা দিয়েছে। রিটার্ন করতে নিতে আসছি, এখন বলতেছে ক্লেম সিতে পাঠানোর জন্য। কারণ ক্লেম সিতে পাঠালে আমি 4 মাস অপেক্ষা করবো 2000 টাকার জন্য। আসলে আমরা চাচ্ছিলাম যে চেঞ্জ করতে দিতে, আমরা কিন্তু রিলিফ হয়ে যাচ্ছি আমরা, কিন্তু আমার নিয়ম আমার ফলো করতে হচ্ছে, আমাদেরকে সমস্যা হচ্ছে এটাই। তবে ব্যাংকাররা বলছেন প্রতিটি গ্রাহকের কাছ থেকে প্রতিদিন সর্বোচ্চ 10টি ছেঁড়াফাটা নোট নেওয়া হচ্ছে। এই ছেঁড়াফাটার নোটের আসলে 2টা স্তর। একটার আমরা তাৎক্ষণিকভাবে তাদেরকে মূল্য পরিশোধ করতে পারি। এই ক্ষেত্রে যাতে কোনো ব্যত্যয় না হয় এটাকে এনশিওর করি। দেখা যাচ্ছে অংশ বিশেষ নাই, ক্লেমসের অ্যামাউন্ট নোট সেটার পরিমাণ তো খুব বেশি না, সেইটা আমরা আলাদাভাবে বাংলাদেশ ব্যাংক বলছে যে এই টাকাগুলো আলাদাভাবে কাউন্টারভাবে আপনি দেন। বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী কোনো নোটের 90% বেশি অংশ অক্ষত থাকলে গ্রাহক সাথে সাথে পুরো টাকা ফেরত পাবেন। তবে 90% কম অক্ষত থাকলে তাৎক্ষণিকভাবে মূল্য পাওয়া যাবে না। সেক্ষেত্রে গ্রাহকদের আবেদন করলে সর্বোচ্চ 8 সপ্তাহের মধ্যে টাকা ফেরত দেওয়া হবে। আইন অনুযায়ী প্রদান করা হয়েছে, তারা সেই আইন মেনে সাধারণ মানুষকে সেবা দেবে। এই সেবা যাতে কোনো ইনফর্মাল সেক্টরের কাছ থেকে নিয়ে জনগণকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে না হয়। এই পরিস্থিতিতে ভোগান্তি কমাতে ব্যাংকগুলোকে কার্যকর পদক্ষেপ নেওয়ার পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের তদারকি জোরদারের দাবি গ্রাহকদের। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বাংলাদেশ বিরোধী বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে ঢাকা। বাংলাদেশে নিযুক্ত দেশটির ভারপ্রাপ্ত হাই কমিশনার পবন বাধেকে তলব করে এই প্রতিবাদ জানানো হয়। বৃহস্পতিবার বিকেলে ভারতের ভারপ্রাপ্ত হাই কমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়। মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া ডেস্কের মহাপরিচালক ইশরাত জাহান ভারতীয় দূতকে ডেকে নিয়ে আনুষ্ঠানিকভাবে এর প্রতিবাদ জানান। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে দেয়া হিমন্ত বিশ্ব শর্মার সাক্ষাৎকার সরকারের নজরে এসেছে। এমন বক্তব্য বাংলাদেশ ভারত সম্পর্কের জন্য অবমাননাকর ও বিভ্রান্তিকর হিসেবে অভিহিত করা হয়েছে। বিশেষ করে পুশব্যাক বা অবৈধ অনুপ্রবেশকারী ফেরত পাঠানোর বিষয়ে তার দাবিকে পুরোপুরি প্রত্যাখ্যান করেছে ঢাকা। এ ছিল এখনকার সংবাদে। ধন্যবাদ সবাইকে।